ক্যাপ্টেন বিহান আরবিদ বেঁচে থাকতে তার চাচাতো বোনকে বিয়ে করবে না। সে কখনো তার উপর অমন বেয়াদব আতপাগল মেয়েকে নেবার। আদুরের নাতনির রুক্ষ গলার কথা শুনে লতিফা বেগম একটু থমথম খেলেন। বুঝলেন ওপাশে নাতি তার ভীষণ খেপেছে। তাই তিনি নরম হয়ে বললেন, ও বিহান দাদুভাই, আমার সোনা মানিক, তুমি রাইগো না। আমার রানহা খুব ভালো, তুমি তো জানো, শুধু একটু দুষ্টুমি করে। ও যা করে তা দুষ্টুমি বলে না দাদি। ও অন্তত অসভ্য বেহায়া পাজি একটা মেয়ে। ওই বেয়াদবকে দেখলেই আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। নাতির কথা শুনে লতিফা বেগম মিটিমিটি হাসেন। কণ্ঠ নামিয়ে বলেন, শরীরে রক্ত গরম হওয়াই তো ভালো দাদুভাই। বউ তো এমন হওয়া চাই যাকে দেখলে শরীর মন ছলা করে, চাঙ্গা হয়ে যায়, রক্ত উষ্ণ হয়ে যায়। দাদি, তোমার এসব অহেতুক কথা শোনার সময় নেই আমার। ও বিহান দাদুভাই, আমার লক্ষ্মী সোনা, তুমি তো রাহাকে নিয়ে সবটা জানোই। এটাও জানো ওকে কেন তোমার কাছে দিতে চাই। তুমি দয়া করে হ্যাঁ বলে দাও। ফোনের ওপাশ থেকে রুদ্ধ কঠিন আওয়াজে ভেসে আসে, আর কখনো এই বিষয়ে আমাকে কিছু বললে এবারের ছুটিতেও আমি বাড়ি ফিরছি না। আতঙ্কে উঠলেন লতিফা বেগম। নাতি তার প্রায় ১.৫ বছর হয় বাড়ি ফেরে না। এবারও যদি না আসে, তাই দ্রুততার সাথে বলেন তিনি, না দাদুভাই, এসব বলো না, আমার কথাটা শোনো তুমি। ওপাশে থাকা বিহান বলল, সরি দাদি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এছাড়া কিছু বললে বলো, নয়তো রাখছি। আহা দাদুভাই, শোনো আমার কথা, তুমি বাড়ি ফিরো, এসব পরে দেখা যাবে। কোনো পরে টরে নয়, শুধু শুনে রাখো, এইটা এই জীবনে সম্ভব নয়। ফোনের ওপাশ থেকে বিহান একটা নরম মেয়েলি সুর শুনতে পেল, যে আদো আদো কণ্ঠে বলছে, দেখো না দাদি, হাঁটুতে ব্যথা পেয়েছি। নরম মিষ্টি একটা স্বর, যেন পুরোটা আহামদে গলে যাওয়া। কথাটা কর্ণগোচরে আসতেই কপাল সরু হয়ে গেল বিহানের। শুনতে পেল দাদি জিজ্ঞেস করছেন, আমার চান ব্যথা পেলি কি করে? পেয়ারা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছি দাদি, ব্যাস। আর কিছু বলতে বা শুনতে হলো না। বিহানের মেজাজ চড়ে গেল। কল্পনা করলো শস্যসী এক কিশোরীর কাঁদো কাঁদো মুখ, মেজাজ ক্ষিপ্ত হয়ে বিরক্ত আকাশ চুম্বে হলো। হাত কঠিন মুষ্ট করে দাঁতে দাঁত চেপে শুধু ঠোঁট নাড়ালো। বিরক্তকর। রাহা হয়তো ন্যাকামি সুরে দাদির কাছে মলম আবদার করেছিল, সে সব কিছু তোয়াক্কা না করে সে ঘট করে কলটা কেটে দিল। এখন মেজাজ তার খিটখিটে হয়ে আছে ওই রাবিশ মেয়েটার জন্য। সাধারণ কথাও হয়তো এই মুহূর্তে তার কাছে বিরক্তিকরই লাগবে। তাই দাদির থেকে বিদায় না নিয়েই কল কেটে দিল। ফোনটাও তখরফে ছুঁড়ে ফেলল বিছানায়। লতিফা বেগম রাহাকে কাছে ডাকলেন, কোথায় ব্যথা পেয়েছিস দেখি। তুলতুলে শরীর নিয়ে রাহা আরো এগিয়ে গেল দাদির কাছে। গা ঘেঁষে বসলো, পাটা উপরে তুলে বলল, এই দেখো। দেখবো কি করে? পরেছিস তো কি জিন্স না পিন্স? ফ্যাগের সাথে এসব পরতে হবে কেন? এখন তুমিও আমায় বকবে? মাও বকে দিল আহামদি স্বরে বলে রাহা। কাঁদো কাঁদো মুখ করলো লম্বা শ্বাস ফেলে লতিফা বেগম। এই মেয়েকে নিয়ে আসলে তিনি ভারী চিন্তায় আছেন। এমন আহামদি অবুঝ মেয়ে হয়তো ওর বয়সে আর কেউ হয় না। মেয়েটা বয়সের তুলনায় বেশি নরম সরম, সোজা, আর খুব আদুরে। স্নেহ মায়া মমতা ভালোবাসার খুব কাঙাল। এমন না যে বাড়ির কেউ তাকে অবহেলা করে কিংবা কষ্ট দেয়, তবুও মেয়েটা সবার থেকে আদর পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আচ্ছা বকবো না, তবে মলম দিব কি করে? পরনের এসব জিন্স পিন্স খুলে ফেল। রাহা বড় বড় চোখ করে বলল, ছি দাদি, তুমি কত দুষ্টু। প্যান্ট খুলতে বলো কেন? মতলব কি তোমার? ইটিস পিটিস করার ধান্দা নাকি?
লতিফা বেগমের বাহুতে মৃত চর দিয়ে বললেন, নাদি বাপ দেখাতে আসছে আমার সাথে। সেদিনও না তোকে গোসল করিয়ে দিলাম। দাদি, একদম পচা পচা কথা বলবে না, নয়তো আমি কিন্তু বাবাকে বলে দিব। ৬০ বছরের বৃদ্ধা মুখ মোড়চান ঢং বাপ চাচা ননির পুতুল রাহা বাপ নিয়ে বলল, আমি তো পুতুলই, দেখো না পুতুলের মতো দেখতে, সুন্দর চাঁদের রং, এর মতো গায়ের রং রাহার। এমন আদুরে মুখে মেয়েটার হাসি দেখে লতিফা বেগমের অন্তর ঠান্ডা হয়ে যায়। তিনি হেসে রাহার মুখের দিকে তাকিয়ে থাকেন। এই মেয়েকে বিয়ে দিবেন কোথায় তিনি? বিয়ে দিয়ে থাকবে কি করে বাড়ির সব কয়টা মানুষ? আবার বাহিরে বিয়ে দিলে হবে জ্বালা। এই মেয়ের হুটহাট আবদার দুষ্টামি কে সহ্য করবে? এমন আদুরে একটা মেয়েকে তার নাতি বিহান কেন পছন্দ করে না? সবসময় খ্যাত খ্যাত করে কেন? মেয়েটার জন্মের প্রথম দিন থেকে বিহানের এই আচরণের শুরু। তিনি রাহার থুতনিতে হাত দিয়ে চুমু খান, নরম সুরে বলেন, আহা দিটা। রাহা মুচকি করে হাসে, পরক্ষণে জিজ্ঞেস করে, তুমি মনে হয় ফোনে কথা বলছিলে দাদি? কার সাথে কথা বলছিলে? বৃদ্ধার ধ্যান ফিরে এতক্ষণে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাতি তার কল কেটে দিয়েছে। আরে বিহান দাদুভাই এর সাথে। নামটা শোনা মাত্র বিস্ময়ে চোখ দুটি বড় হয়ে যায়। ভ্রু কুঁচকে জানতে চায়, ওই জলহস্তিটা তোমায় কল দিয়েছে? এ কেমন কথা রাহা? জলহস্তি মানে কি? ওই কারণেই তো ও তোর উপর এত রাগ করে। রাহা মুখ ভ্যাঁচকালো, ধীর কণ্ঠে বলল, তাতে আমার বয়ে গেছে। আর কবে ঠিক হবি তুই রাহা? ওকে কেন শুধু শুধু রাগাস তুই? আমি রাগাই না, উনি এমনি এমনি আমায় সবসময় বকাবকি করে, রাগ ঝাড়ে। খাটাস একটা রাহা। আর যদি শুনি এসব? দাদির শক্ত কণ্ঠ শুনে রাহা চোখ তুলে তাকায়, গাল ফুলিয়ে দিয়ে বলে, আমার এখন তোমার কাছে আসাটাই ভুল হয়েছে। তুমি বরং তোমার আদরের নাতনির সাথে প্রীত করো, লাগবে না আমার মলম। রাহা লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো। রাহা, শোন কথাটা, মলম দিবি না হাঁটুতে? রাহা, বোন আমার শোন। দাদির আর কোনো ডাক অভিমানী। রাহা সাড়া দিল না। মেয়েটা বড্ড অবুঝ আর জেদি। খানবাড়ির বয়োজ্যেষ্ঠ হলেন লতিফা বেগম, মৃত স্বামীর ৩ পুত্র আর ২ মেয়ের জননী তিনি। ৩ ছেলে রায়হান খান, আরমান খান, সাদমান খান একসঙ্গেই থাকেন। রাহাদের যৌথ পরিবার, সদ্য সংখ্যাও অনেক। রায়হান খান, ওনার স্ত্রী আফসানা, তাদের ৩ ছেলে মেয়ে, বিহান, জিহান, রুমি। আরমান খান, ওনার স্ত্রী জাহারানা আর মেয়ে রাহা। সাদমান খান, ওনার স্ত্রী নীলা, তাদের ৩ ছেলে মেয়ে। বড় মেয়ে কামিলি, এরপর ২ ছেলে স্বামী রাফি। তাদের সবাইকে নিয়ে খান পরিবার শুধুমাত্র চাকরির সূত্রে বিহান পরিবার ছাড়া থাকে। আফসানা বেগম হাঁক ডাকেন, রাহা, রাহা মা কোথায় তুই? জিন্স খুলে রাহা ডোলাডালা পাজু আর লম্বা টপ পরছে, গলায় ঝুলছে স্কার্ফ। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তাকে এভাবে দেখে আফসানা বেগম ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি রে রাহা, তোর পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছিস কেন? রাহা থমথমে মুখ নিয়ে নিচে নামলো। আফসানা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। তার কিছু বলার আগে পাশ থেকে জবাব দিল জাহারানা বেগম, পঙ্গু সাজতে চাইছে আপা, বেশি ইত্রামি করলে এমন হবে না। আমার জীবনটা তেজে কয়লা করে ফেলেছে বজ্জাত মেয়েটা। আহা মেজো, বকছিস কেন? হয়েছে কি? কি হয়েছে রে মা? রাহার দিকে তাকিয়ে বলেন আফসানা বেগম। তার আগে একবারও উত্তর দিল জাহারানা বেগম, কি আর হবে? বান্দরগিরি করতে গিয়েছিল, গাছে উঠে শয়তান ধাক্কা দিয়ে পঙ্গু হওয়ার পথ সহজ করে দিয়েছে। আহা মেজো, এমন করছিস কেন? মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? আরো যা সব
কীর্তি করে বেড়ায় সেটা দেখো না, এত বড় মেয়ে হয়েছে এরপরও শরীরে এখনো ভার স্থির হলো না। সারাক্ষণ বাচ্চাদের মতো করতে থাকে, সারা বাড়ি ছুটোছুটি করে, গাছে উঠে বাগানে লাফাতে থাকে, এটা ওটা ভাঙতে থাকে, ঘর নোংরা করে ফেলে। ওর গুণগান গাইতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে আমার। তার উপর কিছু বললে আহামদ গলে যাবে। ওর জন্য বিহানি ঠিক আছে, একে আমাদের বিহান বাবাই সায়স্তা করতে পারবে। এভাবে বলিস না মেজো, ওর জন্য তো বাড়িটা ফুরফুরে থাকে। খানবাড়ির প্রাণ যে ও। রাহার মুখে হাত বুলিয়ে বলেন আফসানা বেগম। মায়ের বকুনি খেয়ে মলিন মুখে হাসি ফুটে রাহার। বড় মার কথা একগাল হেসে বড় মাকে জড়িয়ে ধরে সে। জাহানারা বেগম রাগান্বিত গলায় বলে, আমি আর কি করব? আমার কথার কি কোনো দাম আছে? বাড়ির কারোর জন্য এই মেয়েকে আমি কিছু বলতে পারি? কিছু বললে সবার কাছে গিয়ে নালিশ করবে আর সবাই আমাকে কথা শোনাবে। বাড়ির একটা মানুষের জন্য এই মেয়েকে আমি শাসন করতে পারি না। আল্লাহ দিয়ে দিয়ে এই মেয়েকে সবাই মাথায় তুলে ফেলেছে, আমার হয়েছে যত জ্বালা। জাহানারা বেগম রাগে এসব বলতে বলতে খুন্তি হাতে আবারও চলে গেলেন রান্নাঘরে। আফসানা বেগম বলেন, কিরে মা, গাছে উঠিস কেন? কতবার মানা করেছি না গাছে উঠতে, পরে গিয়ে যদি বেশি ব্যথা পেতি। আমার কি দোষ বড় মা? পেয়ারাগুলি ডাকছিল আমায়, গাছে পেয়ারা হয়েছে তো খাওয়ার জন্যই। পেয়ারা গাছে রেখে কি করে আমি নিচে দাঁড়িয়ে থাকতাম? আমি তো বর্দ মেয়ে, কারো ডাক কি অগ্রাহ্য করতে পারি? আফসানা বেগম মুচকি হেসে আলতো করে রাহার কান ধরে বলেন, তবে রে বাচাল মেয়ে, পেয়ারা তোকে ডাকেছিল? বিশ্বাস করো বড় মা, পেয়ারা ডেকেছে আমায়, বলেছিল, কিরে রাহা, আমি একা এভাবে ঝুলে আছি, আমাকে বাঁচাবি না? আমার জন্য কি তোর একটুও মায়া হয় না? ব্যাস, আমিও পটে গেলাম। আমার তো আবার খুব মায়া দয়া, তুমি তো জানো বড় মা। রাহার আহ্লাদি মুখ দেখে আফসা বেগম হেসে উঠেন শব্দ করে, হয়েছে এবার বকবক থামা। পাকা বুড়ি একটা। রাহা গাল ফুলিয়ে হাসে। আফসা বেগম হাত টেনে বলেন, আয় সাবধানে হাঁটিস। কোথায় যাব বড় মা? রান্নাঘরে। রান্নাঘরে? বড় মা, দোহাই লাগে তোমার, তুমিও মায়ের মতো বলো না রান্না বান্না শেখার জন্য, নয়তো শ্বশুর বাড়ি গিয়ে এই হবে ওই হবে। আমি রান্না বান্না পারি না, ওসব পারবো না আমি। আমি তো এখনো ছোট, বলো বাচ্চারা কি রান্নাঘরে যায়? আগে বড় হই পরে রান্না শিখবো। চুপ করবি তুই? সারাক্ষণ কথা না বললে চলে না তোর? কথা না বলে তো আমি থাকতে পারি না বড় মা। কথা বন্ধ করে রাহা থাকতেই পারে না, সেটা কি আর বলতে? রান্নাঘরে আয়, গরুর গোশত রান্না করেছি। কি উচ্ছ্বাস নিয়ে বড় গলায় বলে উঠল রাহা। আফসা বেগম মুচকি হাসেন। গরুর গোশত রান্না করলে তোর আর বিহানের তো স্বভাব গরম গরম কষা কষা গোশত খাওয়া। তাড়াতাড়ি আয়। লাপাতে লাপাতে রাহা রান্নাঘরে গেল। তা দেখে জাহানারা বেগম বলেন, দেখো ই তোর মেয়ের কাজ, বাদরের মতো কেমন লাফাচ্ছে। মেজো, এখন আর কিছু বলিস না, মেয়েটাকে একটু শান্তিতে খেতে দে। হ্যাঁ হ্যাঁ বড় মা, তাড়াতাড়ি দাও। আফসা বেগম এক বাটি ধোয়া উঠা গোশত দিলেন। রাহা চিকেনের কাউন্টারের উপরে উঠে এক টুকরো গোশত ফু দিয়ে মুখে তুলে নিল। প্রচন্ড গরমে মুখে আর রাখতে না পেরে আবারও সেটা প্লেটে ফেলে মুখ হা করে হুহা করতে লাগলো। আস্তে বলে আফসানা বেগম রাহার মুখে ফু দিতে লাগলেন। জাহানারা বেগম ক্ষিপ্ত সুরে বললেন, এত যে লাই দাও এই মেয়েকে, দেখেছো ওর কাণ্ড? ওই মেয়ে কি রাগ ডাক করলেও খেতে পারে না? আফসা বেগম বলেন, আস্তে খামা, ফু দিয়ে একটু ঠান্ডা করে নে আগে, এত লোভনীয় লাগছে গ্রানটা। আহা, জিদান এসে রাহার পাশে দাঁড়ালো, বলল, কিরে পিসুক, একাই খাচ্ছিস নাকি ভাইয়াকে রেখে?
রাহা গোস্ত মুখে চিবাতে চিবাতে পাশ ফিরে তাকায়। জিহান ততক্ষণে ওর বাটিতে হাত দিয়েছে। গোস্ত মুখে নিয়েই বলে উঠল রাহা, ভাইয়া এখানে কিন্তু আমার মুখের ফেলানো গোস্তের টুকরো আছে। তুমি বাকি কথা শেষ হওয়ার আগেই জিহান হোপ বলে ধমকে উঠল। আবারও আগের মতো হাত বাড়িয়ে এক টুকরো গোস্ত মুখে নিয়ে রাহার দিকে তাকালো। আঙ্গুল গোল করে বুঝালো বনু সেই হয়েছে। ভাইয়ের ভাব দেখে মুখ ভর্তি গোস্ত নিয়ে হাসে রাহা। জিহান ভাইয়া কত ভালো, তাকে একেবারে নিজের বোনের মতো আদর করে। আর ওই বিহান খাটাসটা সবসময় তার সাথে খেস খেস করে, নাকের আগায় ডাক নিয়ে ঘুরে। কিছু হতে না হতে সাপের মতো ফোঁস করে উঠে রাহা। মনে মনে ব্যাসকা লোকটাকে পরক্ষণে ভাই এর দিকে তাকিয়ে হাসে। হেলতে দুলতে রুশমিও চলে আসে রান্নাঘরে ওদের দুজনকে দেখে বলে, কিরে তোরা কি করছিস ওখানে? জিহান বলল, তুই এখানে আসলি কেন? এখন আমাদের ভাগে কম পড়বে না? যা ভাগ। ভাগবো মানে আমাকে রেখে কি খাচ্ছ তোমরা ভাইয়া? মধু মধু। জিহান রুশমির মাঝখানে। রাহা বলল, কষা মাংস খাচ্ছি আপু, পুরা মধু। আমাকেও দে। চলে এলো জিহান আর রাহার সাথে রুশমিও যোগ দিল। বাড়ির ছোট বউ নীলা চুপচাপ রান্নার কাজে ব্যস্ত। রাহা বলে উঠল, স্বামী রাফি কোথায় ছোট মা? তিনি রাহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, আছে হয়তো নিজের ঘরে। রাহা গলা চেঁচিয়ে উঠল, শামীম রাফি। পাশে থাকা রুশমি আর জিহান মুখ কুঁচকে নেয়। খাওয়ার ফাঁকে জিহান বলে, ভনু এটা তোর গলা নাকি মাইক? রুশমি জবাব দিল, বাস। জিদান বলল, মনে হচ্ছে আব্বুর এবারে চেয়ারম্যানের নির্বাচনে টাকা খরচ করে মাইক আনতে হবে না আমাদের। পিস্কুর খালি গলায় যথেষ্ট, কান ঝালাপালা করে দিবে ভাইয়া। ধানি লঙ্কা না আমার বোন। রাহা হাসলো। স্বামী রাফিও যোগ দিল তাদের সাথে কষা গোস্ত খেতে। আফসানা বেগম পাতিল থেকে আবারও বাটি ভর্তি করে দিলেন মাংসের টুকরো। নীলা বেগম বলেন, বড় আপা তরকারি তো কষানোর শেষ হয়ে যাবে মনে হচ্ছে, আবারও বসাতে হবে মাংস। আফসানা বেগম বলেন, থাক মানা করিস না, ছোট ছেলে মেয়েগুলি একটু আনন্দ করে খাক। ফ্রিজের বাকি গোস্তটাও ধুয়ে ফেল, কাল না হয় রহিমকে দিয়ে 10-12 কেজি আনিয়ে নিব। রাহাতের দিকে তাকিয়ে বলেন তিনি, কিরে তোদের আরো লাগবে? আমি তো এমনিতেই লোভী মা, কেউ কিছু দিলে না করতে পারি না। জিহানের কথায় হেসে উঠেন আফসানা বেগম। পাজি কোথাকার, থামেন তিনি। কিরে কামিলি কোথায়? ওকেও ডাক। নীলা বেগম তৎক্ষণাৎ বলে উঠেন, থাক আপা, ওর হয়তো শরীর খারাপ। সে কি জ্বর টর এলো নাকি মেয়ের? বলেন। জাহানারা বেগম তেমন কিছু না, বলেছিল একটু ক্লান্ত। মা চাচির কথা শুনে রুশমি আর চোখে রাহার দিকে তাকায়। গাধা মেয়েটা খাওয়ার ব্যস্ত, কিন্তু কমলিনীর বিষয়টা সে বোধহয় একটু আঁচ করতে পারল। বিহান নিজের ফ্ল্যাটে ল্যাপটপ বসে কাজ করছিল। গুরুত্বপূর্ণ একটা ফাইল তৈরি করছে সে। বর্তমানের কিছু আপডেট ইমিডিয়েটলি পাঠাতে হবে উপর মহলে। কালকে কল করেছিল মেজর ইদরাত নেওয়াজ, ভরাট গলায় ইনফরমেশন চাইছেন। আজ না দিতে পারলে গম্ভীর রাগী লোকটা নিজ্ঞাত ফেটে যাবে। গোধূলির হাওয়া বইছিল জানলার পর্দা পেরিয়ে, হালকা গায়ে লাগছিল সেই হাওয়া। পাশে থাকা কাউচের উপর পড়েছিল ফোনটা। হঠাৎ সেটা বেজে উঠল। কল দিয়েছে তার টিম মেম্বার রাফাত। কপাল কুঁচকে সে দ্রুত কল রিসিভ করলো। আরাফ দ্রুততার সাথে বলল, ছাড়, ইমিডিয়েটলি একটু হাইওয়ে রাস্তায় আসেন, আমি ওদের চোখে চোখে রাখছি। মস্তিষ্ক সচল হয়ে গেল বিহানের। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো।
আম কামিং বলেই কল কেটে দিল। কাপড় থেকে হালকা অলিভ রাঙা এক কালারের শার্টটা গায়ে দিয়ে সে চাবি নিয়ে বের হয়ে গেল। কোথায় কোন হাইওয়ে কিছু জানতে হয় না তার, কারণ নির্দিষ্ট এরিয়া কাজ করছে তারা। দ্রুত ফ্ল্যাটের দরজা লক করে বের হয়ে গেল সে। বিহানকে দিয়ে এত আশার কি হচ্ছে এখন? কি করছে সে? আমাদের কোনো আশার দাম আছে তার কাছে? ঢাকায় বসে কি করে ও? সকাল তখন 9টা বাজে। রাহা মাত্র ঘুম থেকে উঠেছে। হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামার সময় চাচাদের কথা শুনতে পেল সে। রায়হান খান বিরক্ত সুরে নিজের ছেলেকে নিয়ে কথা বলে যাচ্ছেন। পাশ থেকে ছোট চাচা সাদমান খান বললেন, ভাইজান উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। আমাকে শান্ত হতে বলিস? কি করে শান্ত হব আমি? এত আশা করেছিলাম ছেলেকে নিয়ে, বাহিরে লেখাপড়া করালাম, ভাবলাম ছেলে আমাদের এত ব্যবসা বাণিজ্য সামলাবে, তা না করে সে কি করছে? কি নাকি চাকরি করে যাচ্ছে সে কয়েক বছর ধরে। বড় ভাইয়ের কথা শুনে মেজো ভাই আরমান খান বললেন, ভাইজান ও তো আর ওখানে বসে নেই, চাকরি বাকরি করছে। তোমরা আর ওর হয়ে কথা বলো না। চাকরি করছে? কিসের চাকরি বাকরি করছে? কিছু জিজ্ঞেস করলে বলে সরকারি চাকরি। আরে সরকারি চাকরি কি কম আছে দেশে? কেন, চাকরি কেমন চাকরি, কি কাজ? কিছুই বলে না কাউকে। বাপ চাচার ব্যবসা রেখে উনি মানুষের গোলামি করে। রাহা সিঁড়ির কাছে দাঁড়িয়ে মুচকি হাসে। বড় আব্বু লোকটাকে বকছে শুনে সে বেশ খুশি হয়। বাপ কত সাহেবের। ইস, বড় আব্বু যদি এভাবে লোকটাকে কথা শোনাতে পারতো সামনাসামনি। ভাইজান আপনি আমাকে কিছু বোঝাতে হবে না আরমান। ও কি চাকরি করছে তাতে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার কথা হলো এখান থেকে ঢাকা কত দূর? কি এমন চাকরি করে যে বাড়িতে আসতে পারে না? কোনো বিশেষ অনুষ্ঠান, ঈদ, কোনো কিছুতেই তাকে পাওয়া যায় না কেন? কি এমন সরকারি চাকরি যে 1.5 বছর হয়ে যায় সে আসতে পারে না নিজের বাড়ি? রায়হান খান বেশ উত্তেজিত হয়ে গিয়েছেন, তাই আর কেউ কথা বাড়ায় না। লতিফা বেগমও বড় ছেলের হস্তিভঙ্গি সোফায় চুপচাপ বসে আছেন। বাড়িতে এত মানুষ, নিজেদের বাবা মা ভাই বোন রেখে ঢাকার ওই ফ্ল্যাটে কি আছে ওর? লতিফা বেগম এবার নরম সুরে বললেন, এবার থাম বাপ, ছেলেটা এতদিন পরে আসছে, কোনো অশান্তি করিস না। হ্যাঁ, আমার মাথা কিনে নিয়েছে তো। এতদিন পর তোমার আদরের বড় নাতি আসছে বলে আমাকে এবার লুঙ্গি পরে নাচতে হবে? বড় ভাইয়ের কথা শুনে আরমান এবং সাদমান খান ঠোঁট টিপে হাসেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে রাহাও হাসে। রান্নাঘর থেকে স্বামীর কথা শুনতে পেয়ে ছুটে এলেন আফসানা বেগম। এসব কেমন কথা তোমার? কোন বয়সে কোন কথা বলতে হয় সেটাও ভুলে যাচ্ছ নাকি তুমি? আম্মা কি আপনি কিছু বলছেন না কেন? ভুলে তো যাচ্ছি। বয়স হয়েছে, ভুলবো না। 2 দিন পর তোমার বড় ছেলে আমাকে পাগল বানিয়ে পাবনা পাঠিয়ে দিবে, তখন তোমাদের শান্তি হবে। এতদিন পর আমার ছেলেটা বাড়ি আসছে আর তার আগে তুমি শুরু করে দিয়েছো। আমার ভুল হয়েছে মহারানী, আপনি আপনার আদরের ছেলের আসার উপলক্ষে গরু জবাই করুন। আফসানা বেগম রাগী চোখে তাকান স্বামীর দিকে। পাশ থেকে শাশুড়ি ইশারায় বুঝান চুপ থাকতে, তাই তিনি কটমট করে আবারও চলে যায় রান্নাঘরে। রাহা স্তব্ধ হয়ে থাকে সিঁড়ির কাছে। নিজের কানে শোনা কথাও বিশ্বাস করতে পারে না সে, তাই দ্রুত ছুটে যায় বড় মার কাছে। বড় মা, একটু আগে কি বললেন? কপাল কুঁচকে জানতে চান আফসানা বেগম। কি বললাম? ওই যে কে আসবে জান বললে? তিনি তৃপ্তির হাসি হেসে জবাব দিলেন, আমাদের বিহান আসছে আজ। রাহা একেবারে বিমূঢ় হয়ে গেল। মনে হলো কিছুক্ষণ সে বরফের মতো জমে গেল। এই খাটাস লোকটা কেন আসছে বাড়িতে? হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে, রাহা তোমাদের বিহান নয়, আমার জম আসছে আজ শুক্রবার সকাল। তখন 11টার কাছাকাছি বাজে। রাহা দ্রুত করে মেইন দরজা দিয়ে বের হলো। এই লোকটা আসার আগে বাসা থেকে বের হতে হবে। শুধু শুধু ধমক খাওয়ার কোনো ইচ্ছেই তার নেই।
কলেজ তো আজ নেই, তাই বান্ধবী বাড়িতেই যাচ্ছে, বিকালে ফিরবে। মেইন দরজা দিয়ে কয়েক কদম সামনে এগোতেই বাগান দিয়ে বাড়ির মেইন দরজা পর্যন্ত আসা পাকা রাস্তায় এসে একটা গাড়ি থামলো। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো এক বিশাল দেহী লম্বা সুদর্শন পুরুষ। সে কাঁধে ব্যাগ, চোখে চশমা, গায়ে জলপাই রঙা এক কালারের শার্ট। ধীর পায়ে এগিয়ে আসছে সামনে। রাহা হতভঙ্গী হয়ে তাকিয়ে রইল মুগ্ধ ভঙ্গিতে। এটা কে? কোন সুদর্শন পুরুষ এলো তাদের বাড়িতে? এই ছেলের রূপ তো যেন হচ্ছে রোদের ঝিলিক দ্বিগুণ করে দিচ্ছে। হাঁটার নিজস্ব এক ভঙ্গিমা, পুরো গম্ভীর ভাব আর আভিজাত্য প্রকাশে হুমড়ি খেয়ে পড়ছে প্রতিটি পদক্ষেপে। পরিবেশকে যেন থমকে নিঃশব্দ করার অঙ্গীকার প্রকাশে মশগুল। রাহা বোকার মতো হাঁ করে আছে, চোখেও পাতাও পড়ছে না তার। এই লোকটা কি বয়স বাড়ছে না কমছে? দিন দিন যেন আরো ইয়াং আর হ্যান্ডসাম দেখাচ্ছে। এই ১.৫ বছরে মনে হচ্ছে লোকটা আরো সুদর্শন হয়েছে। সেই সাথে চেহারায় বেড়েছে গম্ভীর ভাব। ফর্সা মুখটা কালো, মোটা, রোদ চশমাটা এঁটে আছে, কি দারুণ লাগছে। চোখ ফেরানোই মুশকিল। রাহা তখনও থম মেরে বিমূঢ়ভাবে তাকিয়ে দেখছে বিহান আরবিদ খান নামক বাড়ির প্রথম সন্তানকে, যার জন্য বাড়ির প্রতিটা সদস্য পাগল। অবশ্য সে ছাড়া। রাহার পাশ দিয়ে যাওয়ার সময় বিহান শক্ত গলায় বলল, মুখ বন্ধ কর স্টুপিড। মশার ফার্ম ঢুকে যাবে এমন গা ছমছমে রুক্ষ কণ্ঠে শুনে হুঁশ ফিরে রাহার নড়চড়ে উঠে। মেয়েটা ভালো করে তাকিয়ে দেখে বিহান ভাই তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মানে ঠিক কতটা খচ্চর আর খারাস হলে একটা লোক ১.৫ বছর পর এসে বাড়ির কাউকে দেখে সামান্য কেমন আছিস টুকু জিজ্ঞেস করতে পারে না। রাহা দাঁত খুঁচকে নিজেকে সামলে নিল। পিছন ফিরে তাকিয়ে দেখলো বিহান ১ কদম এগিয়ে গিয়েছে, তাই সেও ২ কদম। আবারও পিছন ফিরে এগিয়ে যায় বিহানের সামনে। বোকা বোকা হাসি হেসে বলে, আসসালামু আলাইকুম বিহান ভাই, মাত্রই এলেন? বিহান সালামের জবাবটুকু নিয়েছে কিনা সন্দেহ। রাহা ভালো করে কিছু শুনলো না, শুধু একটুখানি দেখলো লোকটা হয়তো ঠোঁট নাড়িয়েছে সামান্য। যদিও বলা যায় না এটা সালামের উত্তর ছিল নাকি তাকে দেওয়া বকা। বিহান ২ আঙুল চেপে চশমাটা খুলে ফেলে ভুরু করে তাকায় রাহার পানে। মেয়েটা এখনো আহামরির মতো শরীর দুলিয়ে হাসছে, যা বিরক্ত লাগে বিহানের কাছে। এত ছটফট করার কি আছে? এই বেয়াদব মেয়ের কপাল কুঁচকে আসে, তার চিবিয়ে স্বল্প কথায় জবাব দেয়, কানা হয়েছিস দেখতে পাচ্ছিস না? হাসি থামা রাহা গালটা খানিক ফুলানোর অভিনয় করে বলে, কই আপনি যে ১.৫ বছর পর বাসায় এলেন আমাকে দেখো জিজ্ঞেস করলেন না কি? তখন কি আপনাকে আমি কানা ডেকেছি? সামনে থেকে সর স্টুপিড, বিরক্ত গলায় বলল বিহান। রাহা মোটো সরল না। আমায় কিছু জিজ্ঞেস করেন না কেন? বিহান ভাই দাঁত পিষে জবাব দিল। বিহান প্রয়োজন বোধ করেনি উত্তরটা বুঝি কিশোরী রাহার পছন্দ হলো না। সে কপাল কুঁচকে বলল, কেন প্রয়োজন বোধ করলেন না? হ্যাঁ, আমি কি মানুষ না? আমি কি আপনার কেউ না? আমি কি আপনার পরিবার না? আমি কি আপনার বোন বলুন না? গম্ভীর স্বরে জবাব দেয় বিহান, তোকে কোনো কালে বোন হিসেবে মানিনি আমি। বিহান আর কথা বাড়ায় না, সে সামনে এগিয়ে গেল। রাগে দুঃখে দাঁত কটমট করতে লাগলো রাহা। মনে মনে হাজারটা বকে দিল বিহান ভাইকে। বিড়বিড় করে বলল, আমি আর এমনি এমনি এই জলহস্তিটাকে খাটাস ডাকি? উনি আসলেই একটা খাটাস। রাহা ফোঁস করতে লাগলো। বিহান কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থামলো। কাঁধে ব্যাগ নিয়ে ফিরে তাকালো। বুক কুটির করে দেখতে পেল রাগ নিয়ে রাহা দ্রুত চলে যাচ্ছে বাহিরের দিকে। বিহান জোর গলায় তাকে ডাকলো, ওখানে থাম রাহা। এত জোরে কথাটা বলল বিহান ভাই। রাহা সত্যি থেমে গেল, কিন্তু পিছন ফিরল না। ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল বিহান। কপাল কুঁচকে এগিয়ে এলো তার দিকে, পূর্ণ দৃষ্টি দিয়ে রাহার দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত গোল একটা ফ্রক পরনে, উপরে কোটির সাথে গলায় স্কার্ফ ঝুলানো, একটা জিন্স প্যান্ট পরে, তার আবার পায়ে
টাকনুর উপরে বিহানের চোখ মুখে বিরক্ত ফুটে ওঠে। ত্যক্ত ভরাট গলায় প্রশ্ন করলো, সে কোথায় যাচ্ছিস? রাহা হাসার চেষ্টা করলো, বলল, বাহিরে। বাহিরে কোথায়? ঢোক গিলল রাহা। ওই মিথিলার বাড়ি। বিহানের কপালে বিরক্তির আরো কয়েকটা ভাঁজ দেখা গেল। ওখানে কি কাজ? না, এমনি, আসলে আংটি যেতে বলেছিল তো তাই। কেউ বললেই যেতে হবে তো হবে না? আমি খুবই ভদ্র বিহান ভাই, সবার সব কথা শুনি। আংটি বলেছে আর আমি যাব না? আপনি ভেতরে যান, আমি যাই। রাহা তাড়াতাড়ি পালানোর চেষ্টা করলো। বিহান আবারও উঁচু গলায় ডাকলো, গেট দিয়ে এক পা বের হয়ে দেখ। শুধু রাহার পা থেমে গেল। খাটাসটা আসতে না আসতে শুরু করে দিয়েছে তার ঐতিহাসিক বিরক্তিকর খাটাসগিরি। আর যাই একটা বিড়বিড় করতে লাগলো রাহা। বিহান আবারও অল্প শব্দে বলল, ভেতরে যা। রাহা তাকায় বিহানের দিকে, আবারও মেকি হেসে বলল, দেখুন বিহান ভাই, আংটি যেতে বলেছে। এখন যদি না যাই? আর আমি তোকে ভেতরে যেতে বলেছি, স্টুপিড। এখনই যা। ধমক খেয়ে চুষে গেল রাহা। জলহস্তিটা আসার 5 মিনিট হলো না, অথচ তাকে ধমকানো শুরু করে দিল। রাহা গাল ফুলিয়ে রাগে মাথা নিচু করে রাখলো। তা দেখে বিহান হাত বাড়িয়ে ওর ঘাড়ের কাছে কোটির অংশ মুঠে চেপে ধরলো। এরপর বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে নিয়ে গেল ভিতরের দিকে, যেন কোনো অবাধ্য দুষ্টু বিড়ালকে ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিহান শক্ত তবে স্বাভাবিক ভঙ্গিতেই রাহার ঘাড়ের কোটির অংশ চেপে ধরে হাঁটতে লাগলো। না চাইলেও রাহা বিড়াল বাচ্চার মতো পা চালাচ্ছে। ও বিহান ভাই, ছেড়ে দিন না, যেতে দিন না আমায়। বিহান কোনো জবাব দিল না, পাশ ফিরে তাকিয়েও দেখলো না, শুধু শক্ত মুখে দরজার সামনে নিয়ে গেল টেনে। এরপর ঘাড় বাঁকিয়ে ফিরল রাহার দিকে। এই তোর সবার কথা শোনার নমুনা, তাই তো? বন্ধ দরজার দিকে তাকিয়ে রাহার মুখ ছোট হয়ে যায়। বাসার মেইন দরজা বাহির থেকে লাগানো। বিহান আর কথা খরচ করলো না। এই বেয়াদবকে কিছু বলে লাভ নেই, নিশ্চয়ই বাড়ির কেউ মানা করেছিল বের হতে, তবুও বেয়াদব বের হয়ে এসে বাহির থেকে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। রাগে বিহানের শরীর জ্বলে উঠল। ইচ্ছা হলো স্টুপিডটাকে ঠাঠিয়ে একটা চড় লাগাতে। অবশেষে বিহান রাহার ঘাড়ের অংশ চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। আম্মা! এই একটা ডাক শুনেই আফসা বেগম ছুটে এলেন। 1.5 বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে তিনি চোখের পানি ছেড়ে দেন। ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে। এরপর একে একে সবাই চলে এলো বসার রুমে। বলিনি বিহান ভাইয়ের আসার খবর শুনে দৌড়ে দৌড়ে এলো, তবে রাহাকে এভাবে ধরে থাকতে দেখে সে থমকে গেল। কপালে সরু ভাঁজ ফেলে তাকিয়ে রইল। নির্নিমেষ রাহা চাপা গলায় বলল, দয়া করে এবার ছেড়ে দিন বিহান ভাই, সবাই দেখছে। বিহান রাহার কথা শুনে তাচ্ছিল্যমূলক ছেড়ে দিল হাতের মুঠোয় রাখা কোটির অংশটা। এমন একটা ভাব করলো যেন ময়লার কোনো জিনিস ছুঁড়ে দিয়েছে। সে বিষয়টা রাহা খেয়াল করে মুখ মুছায়। এতদিন পর বাড়ির ছেলেকে পেয়ে সবাই গদগদ হয়ে গেল। তার উপর আজ শুক্রবার, বাপ চাচা সবাই বাড়ি। বিহান সবার শেষে বাবার দিকে ফিরল। তিনি গম্ভীর মুখ করে দাঁড়িয়ে। বিহান মিষ্টি সুরে ডাকলো, বাবা বলে। 1.5 বছর পর ছেলেকে দেখে তিনি আর রাগ করে থাকতে পারেননি। ছেলের কাছে আসতে তিনিও জড়িয়ে ধরলেন। যত যাই বলুক ছেলের সামনে তিনিও যেন বাধ্য হয়ে যান। বিহান কামিলীকে দেখে বলল, কিরে কেমন আছিস? কামিলী লাজুক হাসে। কামিলী মাথা নুয়ে বর্দ সুরে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো বিহান ভাই? আলহামদুলিল্লাহ। শেষে রুশমি বলল, কিন্তু ভাইয়া তোমার সাথে রাহা এলো, তাও আবার ওই স্টুপিডটাকে বাগানের ওখান থেকে ঘাড় ধরে নিয়ে এসেছি। আফসানা বেগম বললেন, ঘাড় ধরে মানে কেন, কি হয়েছে? জাহানারা বেগম বলেন, কি আর হবে, মিথিলাদের বাড়ি যেতে চেয়েছিল। আমি বললাম আজ বিহান বাবা আসবে, কোথাও যেতে হবে না। না করার পরও হয়তো চলে যেতে গিয়েছিল, তাই না বাপ?
বিহান পুরু গলায় বলল, ওর উপর তোমরা বেশি করে নজর দাও না কেন? দিনকে দিন আরো বেশি করে স্টুপিড হচ্ছে। উপরে আড়াল থেকে রাহা এসব দেখছিল আর রাগে ফুঁসছিল। দিনকে দিন আরো বেশি করে স্টুপিড হচ্ছে কথাটা তাকে আরো রাগিয়ে দিচ্ছে। শয়তান একটা আসতে না আসতেই জল্লাদগিরি শুরু করে দিয়েছে। সবার সাথে কি সুন্দর করে কথা বলে, শুধু রাহার বেলাতেই এসে লোকটা দজ্জাল রূপ ধারণ করে। খাটাস একটা রাহার আগে ফোঁস ফোঁস করতে করতে মুখ ভেঙিয়ে বলে, ঘের ধরে নিয়ে এতেছি। খাটাস একটা দুপুরে খাবার টেবিলে তখন এলাহি কাণ্ড। মাচাচি মিলে বাড়ির আদরের সন্তানের জন্য টেবিল ভর্তি করে রান্না করেছে। কি নেই সেখানে? মাছ, গোস্ত, চিংড়ি, কোরমা, কুপ্তা, ছোট মাছের চচ্চড়ি থেকে শুরু করে নানান রকম ভর্তা পর্যন্ত করা আছে, সাথে পায়েস, ফিরনি তো আছেই। সবকিছু দেখে রাহা মুখ ভ্যাঁচকায়। বাড়িতে মনে হয় কোনো মানুষ নয়, রাক্ষস এসেছে। রাহা মুখ মুছতে নিজের জায়গায় বসে। তার ঠিক সোজাসুজি অপর পাশে বসে জিদান, আর তার পাশে নীরবে এসে বসছে বিহান। জিদান দুই হাত ডলে প্রফুল্ল মুখে বলল, বাহ, আজ তো দেখি জম্পেশ খাওয়া হবে, তাই না রে ভনু? আফসানা বেগম হেসে উঠেন, কোন শুক্রবার কম করে খাস তুই বল তো? মা, আর যাই করো খাওয়া নিয়ে খোটা চলবে না। রায়হান খান বলে, ভাত দাও সবার প্লেটে, বিহানকে দাও আগে। রাহা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মাত্র কয়েক ঘন্টা আগে সকালে ছেলেকে কি ঝাড়ি দিল অদেখায়। যেই সামনে পেল সব ভুলে গেল। লোকটা কি জাদু জানে, সবাইকে কেমন বশে করে নেয়। বিহান ফ্ল্যাটে থাকলেও সবসময় খাবারের প্রতি সচেতন বেশি। তেল মশলা বা ঝাল খাবার সবসময় এড়িয়ে চলে। তবে আজ এত এত খাবার দেখে তারও লোভ হলো। মা চাচি এত কষ্ট করে রান্না করেছে বলে সবকিছু নিচ্ছে। পাতে একটা চিংড়ি মাছ আসতেই বলল বিহান, মা, চিংড়িটা তুলে নাও। কেন রে? একটাই তো দিলাম, খেয়ে দেখ বাবা। খান বাড়িতে সবচেয়ে চিংড়ি যদি কেউ পছন্দ করে তাহলে সেটা হলো রাহা। এরপর জিদান আর স্বামী রাফি। বিহানের কথা শুনে কমলিনী মিষ্টি হেসে দ্রুত বলে উঠল, তুমি না খেলে আমাকে দিয়ে দাও। তা শুনে পাশ থেকে দ্রুত রাহা উঠে দাঁড়িয়ে বিহানের প্লেটের চিংড়িতে থাবা বসিয়ে দিতে দিতে বলল, না না কমলিনী আপু, চিংড়ি একটুও পছন্দ করে না, তার চেয়ে বরং আমাকে দিন। ততক্ষণে রাহা চিংড়ি থাবা বসিয়ে নিয়েছে নিজের পাতে। মুখে রাজ্য জয়ের হাসি হাসছে লাগলো। পাতে বড় বড় দুইটা চিংড়ি দেখে কিন্তু চোখ তুলে দেখলো না বিহানের ভয়ঙ্কর রক্তচক্ষুগুলি। রাহার কাজে বাড়ির বাকিরাও হা করে তাকিয়ে আছে। আফসানা বেগম কিছু বলবে তার আগে বিহান চেঁচিয়ে উঠল, স্টুপিড একটা, সামান্য ম্যানার্সটুকু শিখেনি। রাহা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল বিহান ভাই এর দিকে। পাশ থেকে ছেলের রাগ বুঝে বললেন, আফসানা বেগম, বাবা তুই শান্ত হ। সামান্য কিসের জন্য? কি সামান্য? ছোট লোকের মতো এমন করবে কেন? অন্যতম বর্দটাটুকু নেই ওর মাঝে? রাহার চোখ দুটি ছলছল করে উঠে। সামান্য একটা চিংড়ির জন্য বিহান ভাই তাকে ছোট লোক বলল? জিদান, রুশমি, স্বামী রাফি সবাই চুপ। কমলিনী অদ্ভুত মুখ করে মাথা নিচু রেখেছে। খাবারের জমজমা পরিবেশটা মুহূর্তে থমথম হয়ে গেল। বিহান আবার উচ্চ স্বরে বলল, এত বড় হয়েছে ও, অথচ এখনো বুঝে না কোনটা করা ঠিক আর কোনটা উচিত নয়। আমাকে বললে কি আমি চিংড়িটা দিতাম না? ওই স্টুপিডকে, ইডিয়েটটা কেন অন্যের পাতে হাত দিতে যাবে? এটা কোন ধরনের অভদ্রতা কাজ? রাহার খুব কান্না পেল। বলতে ইচ্ছা হলো, আপনি তো আমার পর নয় বিহান ভাই, আমার চাচাতো ভাই, কাছের আপন। সামান্য চিংড়িটা নিয়েছি বলে এভাবে বলবেন? কিন্তু কান্নারা গলায় আটকে এসেছে বলে তা আর পারল না। আফসানা বেগম ক্ষীণ গলায় বললেন, এমন করছিস কেন বাপ? ও তোর ছোট বোন হয় না হয় তোর। কথাটা শেষ হওয়ার আগে গর্জে উঠল বিহান,
আর চিৎকারে সবাই নড়েচড়ে উঠল। রাহার শরীর দুলিয়ে কেঁপে উঠল। সামান্য চিংড়ির জন্য এমন হবে জানলে কোনো সময় বিহান ভাই এর পাতে হাত দিত না। বোন মাই ফুট, এসব ডিসগাস্টিং কথাবার্তা আর কখনো বলবে না মা। রায়ান খান শান্ত তীক্ষ্ণ গলায় বললেন, সামান্য একটা ব্যাপারে এতটা রিয়েক্ট করছো বাবা? বিহান জবাব দেয় না। রাহা লজ্জা অপমানের চোখ ভর্তি পানি নিয়ে আবারও বিহান ভাইয়ের পাতে চিংড়িটা দিয়ে ধরে আশা গলায় বলে, সরি বিহান ভাই। তাতেই যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠে বিহান। রাগে দাঁতে দাঁত কেটে বলতে লাগে, ননসেন্স গাদা, তোকে বলছি এটা আবার ব্যাগ দিতে। রাগে পারে না বিহান এখানে রাহাকে চিবিয়ে খায়। এই গর্দভটা কবে বড় হবে, কবে সবকিছু বুঝতে শিখবে? রাহা মাথা নিচু করে রাখে, চোখ দুটিতে জলে চই চই। বিহান ধারালো গম্ভীর গলায় বলল, এক ফোঁটা চোখের পানি ফেলে দেখ খালি, কি করি তোকে? রাহা কান্না আটকাবে কি তার চোখ দিয়ে আরো পানি বেয়ে হয়ে আসতে চাইলো, যেন খাদাস লোকটা না করছে বলে আরো বেশি করে কান্না পেল তার। বারবার নাক টানলো সে তার দেখে। জিদান চিবিয়ে চিবিয়ে ফিসফিস করলো, বনুর বাচ্চারে, এটার জন্য না জাদরেলের কাছে আবার দোলাই খাস? বিহান বিরক্ত রাগান্বিত চোখে কেবল তাকিয়ে দেখছে রাহার কাজ। লতিফা বেগম বললেন, এবার দাদুভাইও ছেলে মানুষই করে তোমার পাতে হাত বাড়িয়েছে, তাই বলে এত রেগে যাচ্ছ কেন? বাড়াবে কেন? ওর কি এখনো ছেলে মানুষের বয়স আছে সেটা বলো। ভেবে চিনতে কাজ করা যায় না? এখনো ও ছোট। আরমান খান মেয়ের মলিন মুখটা এক পলক দেখলেন পাশ থেকে। সাদমান খান বললেন, হয়েছে বাবা, এটা নিয়ে রাগ করো না। আমাদের রাহা এমনি দুরন্তপনা করে সব সময়, তুমি প্লিজ ঠান্ডা হও। জাহানারা বেগম রেগে মেয়েকে বলেন, সব সময় মানা করি তো এমন উচ্ছৃঙ্খলাগিরি করতে? মানা করি না? তবুও কেন শুনিস না কথা? সবকিছুর মাঝে গন্ডগোল না পাকালে চলে না তোর? জাহানারা বেগমের মতি গতি বুঝে বিহান আবারও চেঁচিয়ে উঠল, মেজো চাচি আমার সামনে যেন ওর গায়ে একটা হাত না ওঠে। থেমে যায় জাহানারা বেগম। আরমান খান এবার মুখ খুললেন, তুমিও দেখছি ছেলে মানুষের করার চেষ্টা করছো জাহানারা, আমাকে না বলে। এসব তোমার মেয়েকে বলো, যদি একটু কাজে আসে। তরকারির খালি বাটিটা হাতে নিয়ে তিনি চলে যায় রান্নাঘরে। আফসানা বেগম একটু স্তব্ধ করে, তিনি জানেন জাহানারা মেয়েকে অতিরিক্ত ভালোবাসে, এর কারণও ওনার জানা। রাহা ছলছল চোখ নিয়ে মাথা নিচু রেখে উঠে যেতে চাইল। তীক্ষ্ণ চোখে সামনে বসা বিহান সেটা দেখে কঠিন গলায় বলে, খাবার রেখে এক পা উঠে দেখ, তোর পা দুটি আমি এখানেই কাটবো। রাহার এবার সত্যি কান্না পেল, ঠোঁট দুটি কেঁপে উঠল তার। বিহান এসব তোয়াক্কা না করে নিজের পাতে ফেরত দেওয়া চিংড়িটা আবারও তুলে দিল রাহার প্লেটে, সাথে বাটি ভর্তি চিংড়ির তরকারিটাও ওর সামনেই রাখলো। অনেকটা ক্ষোভ নিয়ে পিষে বলল, খাবার শেষ না করে উঠতে পারবি না ইডিয়েট? অন্য সময় হলে এত চিংড়ি দেখে সে খুব খুশি হতো, কিন্তু এখন একটু ভালো লাগছে না তার। মনে মনে রাহার বড় রাগ হলো। দাঁত কিরিমিরি করে বকতে লাগলো বিহান ভাইকে। খাটাসটা এসেছে পর থেকে তাকে শান্তি দিচ্ছে না। যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই শান্তি তার। রাহা পাশে বসা কমলের দিকে মুখ ঘুরিয়ে মোটা গলায় প্রশ্ন করলো, কমলি আপু, বিহান ভাইয়ের ওই পচা চিংড়িটা আমি খাবো না, তোমাকে দিয়ে দেই? ফোলা ফোলা গলা নিয়ে আদো কণ্ঠে বলা রাহার কথা ধরন দেখে বাকিরা মুচকি হেসে বলল, শুধু রাগে শরীর জল বিহানের। সে কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। কমলি বিহান ভাইকে দেখে মাথা নিচু করে জবাব দিল, না, ওটা তোকে দিয়েছে, তুই খা, অন্যের জিনিসের প্রতি আমি এত নজর নেই। রাহা স্বামী রাফির দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, এই স্বামী রাফি, ওই পচা চিংড়িটা খাবো না আমি, নিয়ে নে, ওটা আমার পেটে হজম হবে না।
রায়হান খান আসমা বেগম মিটমিট করে হাসতে লাগলেন। আরমান খান হেসে বলেন, মা খাবার টেবিলে এত কথা বলতে নেই, খাও। বিহান কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। মেয়েটা তাকে অপমান করছে নাকি? চিবিয়ে এবার বলল বিহান, এটা তোকে খেতেই হবে, দরকার পড়লে ভাত না খেয়ে চিংড়ি দুটো খাবি। তবুও ওগুলি ফেলে উঠবি তো? আপনি কি আমার উপর জোর করছেন? যেটা মনে করছিস সেটা খা। খাবো না আমি আপনার চিংড়ি, আপনারটা আপনি খান। বিহান কথা রেখে আরেকটা চিংড়ি পাতে দিল রাহার। সবাই অবাক হয়ে রইল। না খেয়ে যতবার কথা বলবি ততগুলি চিংড়ি উঠবে তোর পাতে, আর পাত খালি না করে তুই উঠতে পারবি না। আই রিপিট এগেইন, উঠতে পারবি না। রাগে ফুসফুস করতে লাগলো রাহা। রায়হান খান বললেন, বাপ, কেন মেয়েটার সাথে এমন করছিস? তুমি কথা বলো না বাবা, ও বেশি বেড়েছে, বেয়াদবটাকে ঠিক করা প্রয়োজন। রাহা অসহায় চোখে তাকায় জিদান ভাইয়ের দিকে। জিদান মেকি হেসে ফিসফিস করে বলে, তোর চিংড়ি নিয়ে মারা খেতে চাই না, সবার খাওয়া শেষ। কিন্তু বিহান এখনো বসে আছে, সাথে রাহাও একটা ভাতও গলা দিয়ে নামেনি তার, শুধু পাতে থাকা চিংড়ি তিনটে গিলেছে কোনো রকম। এরপর অনেকটা রাগ নিয়ে বলল রাহা, হয়েছে, শেষ করেছি, এবার শান্তি তো আপনার, এখন তো উঠতে পারবো। বিহান জবাব দিল না, তীক্ষ্ণ চোখ নিয়ে পর্যবেক্ষণ করলো রাহাকে। রাহা গজগজ করতে করতে চলে গেল উপরে। রুশমিনীর ঘরে এসে রাহা নাক টানা শুরু করলো, দেখেছো রুশমিনী আপু, তোমার খাটাস ভাইটা কি করেছে আমার সাথে? আস্ত খচ্চর, খবিশ লোক একটা, জাদ্রেল পুরো আজরাইল। ভাইয়া কিন্তু বাড়িতেই যদি শুনে কি করবে তোর ভেবেছিস? কি করবে তোমার ওই খবিশ ভাই, কি করবে? হ্যাঁ, রাক্ষসটা পারবে কি করতে যদি তোকে গিলে ফেলে রে রাহা? বললেই হলো, গিলে ফেলা এত সহজ নাকি? ওনার পেটে গিয়ে খামচে নাড়ি বুড়ি সব ছিঁড়ে ফেলবো না? জাদ্রেল একটা, কোনো দিন বউ জুটবে না ওনার কপালে। রুশমিনী, তুই ঘরে বাহির থেকে আসা ভরাট গলায় হকচকিয়ে যায় রাহা। এই রে, আর জালটা কি শুনে নিল নাকি? রাহা দ্রুত করে রুশমিনীর বিছানার পাশে থাকা কম্বল মুড়িয়ে দিয়ে গুটিসুটি হয়ে পড়ল। বিহান ধীর পায়ে আরেকটু এগিয়ে বলল, তোর ঘরে রাহা? রুশমি কম্বলে মুড়ি দিয়ে থাকা রাহার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এরপর বলল, হ্যাঁ ভাইয়া, ও এখানেই। বেয়াদবটাকে আমার রুমে পাঠিয়ে দিস। বিহান ট্রাউজারের পকেটে হাত গুজে লম্বা পা ফেলে চলে গেল। রুশমিনী বলল, ভাইয়া চলে গেছে ওর, তুই ওই খাটাসটাকে বললে কেন আমি এখানে? তাড়াতাড়ি যা, নয়তো দেরি হলে আবার বকবে। তুমি জিদান ভাই এত ভালো, তাহলে বড় মার পেট থেকে অমন খবিশ একটা লোক বের হলো কি করে? রাহা পা টিপে টিপে এগিয়ে গেল বিহান ভাইয়ের রুমের দরজার সামনে গিয়ে উকি দিল। বিছানার উপর পাশে থাকা সোফাটা ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে শয়তান লোকটা। সে দরজার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখলো ড্রেসিং টেবিলটা। ওই তো ওখানে নতুন নতুন আরো কতগুলি পারফিউম যোগ হয়েছে। নিশ্চয়ই লোকটা ঢাকা থেকে নতুন নিয়ে এসেছে। আরো খুশিতে লাফাতে ইচ্ছে হলো তার। পারফিউমের প্রতি তার প্রবল ঝোঁক। প্রতিদিন জিদান ভাইয়ের ঘর থেকে পারফিউম মাখে সে, তবে এটা সত্যি জিদান ভাইয়ের থেকে ওই খাবিশ লোকের তেল দুরান্ত। ওই লোকটার সবগুলি পারফিউম তার একেবারে খেয়ে ফেলতে মন চায়। চুরের মতো উকি ঝুঁকি না দিয়ে ভেতরে আসবি? রাহা মুখ চায় ধীর পায়ে এগিয়ে আসে। কেন ডাকছেন বিহান ভাই? নিশ্চয়ই তোর চেহারা দেখার জন্য নয়। আমার চেহারা এত সস্তা নাকি যে যাকে তাকে দেখতে দিব? কি বললি? ওই না, আর কি বলছিলাম, আপনি কেন ডেকেছেন? বিহান টেবিলের ওপর কোকের গ্লাসটা দেখিয়ে বলল, ওটা খেয়ে নে, পেটুক। রাহার জিভে পানি এলো, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে সে অভিমান সুরে বলল, না, খাবো না আমি। বিহান গ্লাসটা হাতে নিয়ে এগিয়ে যায়।
খেয়ে নে, লেবু আর লবণ মিশিয়ে এনেছি। গ্যাস হবে না, লাগবে না আপনারটা, আপনি খেয়ে নিন। রাহা চলে যেতে নিলেই খপ করে তার কবজি চেপে ধরে বিহান। চোখ গরম করে বলে, রাগাস না রাহা, চুপচাপ শেষ কর। আমি না খেলে জোর করবেন আমায়, দরকার পড়লে তাই। কেন আপনি সবসময় আমার উপর জোর করবেন কেন? স্টুপিড, সবসময় এত কথা বলতে হবে কেন তোকে? আপনি আমার উপর সবসময় জোর করেন বিহান ভাই। কই, আমি তো আপনাকে কিছু নিয়ে জোর করি না। তুই আর আমি কি এক হলাম? পার্থক্য কি? আমি আপনি, আপনি আমি একই কথা। বিহানের ওষ্ঠপুষ্ট নিগুড় দুলে উঠল, ভ্রু খানিকটা শুরু করে একটু ঝুঁকলো রাহার দিকে। ফিসফিস করে বলল, সত্যি কি তুই একটা বুঝদার হয়েছিস যে বুঝিস তুই আমি তুই একই কথা? হঠাৎ বিহান ভাই এতটা কাছে আসা রাতা থতমত খেলো, তাল সামলাতে না পেরে পিছনে হেলে পড়তে নিলে বিহান ওর পিঠ পেছনে হাত চেপে ধরে ওকে সামলে নেয়। বিহান ভাই এর আচমকা স্পর্শে কেঁপে উঠল সে, দ্রুত করে নিজেকে সামলে দাঁড়ালো। এই তোর বড় হওয়ার ধরন? বিহানের চোখে মুখে বিরক্ত ফুটে ওঠে। তোর ওইটুকুন শরীরে ভারতীর কবে আসবে রে রাহা? রাহা কেমন হাসপাস করে, স্টুপিড একটা, এটা নিয়ে বিদায় হো আমার রুম থেকে। রাহা কপাল কুঁচকে নিচু গলায় বলে, এমন ধমকাচ্ছেন কেন আপনি? বিহান কটমট করে রাহার বাহু চেপে ধরে আহা করে মৃদু শব্দ করে সে। বিহান তাকে টেনে দরজার বাইরে নিয়ে গিয়ে হাতের গ্লাসটা ধরিয়ে দেয় রাহাকে। শক্ত কঠোর গলায় বলে, তুই বেয়াদব। কে দেখলে আমার প্রচন্ড রাগ হয়। ইডিয়েটস আউট। বিহান তর্জনীয় আঙুল উঁচু করে করিডোরের পথ দেখিয়ে দিল। রাহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের ওপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। রাহা রাগে কটমট করে বলল, খবিস একটা, খাটাসের বাচ্চা, খচ্চর, ডেকে এনে অপমান করে। জাদ্রেল একটা, তোর করেরা হবে দেখিস। রাহা নাক মুখ ফুলিয়ে চলে গেল বিকেল বেলায় বাগানের দিকে। রুশমি সহ স্বামী রাফি, জিদান, রাশা কানামাছি খেলছিল। তার পাশে একটা শান বাঁধানো পুকুর আছে। বিহান বাড়ি আসলে মাঝে মাঝে ওখানে গোসল করে। আজও দুপুরের পর বের হয়ে সবে এলো, ঘাম ভিজে জবজবে হয়ে। রাহা কে ডেকে বলল, যা আমার টাওয়ার ট্রাউজার আর সাবান নিয়ে আয়। রাহা গাল ফুলিয়ে বলল, আমাকে কেন বলছেন? কারণ তুই পিচ্ছি, বাড়ির ছোট মানুষ, মাথায় কোনো ঘিলু নেই, আর ছোটদের সবাই কাজ দেয়। যা এবার নাক ফুলিয়ে। রাহা জবাব দিল, আপনায় কে বলছে আমি ছোট? আমি যদি ছোট হই, স্বামী রাফি কি? স্বামী রাফির মাথায় তোর চেয়ে বেশি ঘিলু আছে। বকবক না করে দ্রুত যা। যাব না আমি। আপনি সবসময় এমন করেন আমার সাথে। পাশ থেকে কামেলি দ্রুত করে বলল, থাক না বিহান ভাই, ও যখন না করছে আমি গিয়ে নিয়ে আসি। কামিলিনী বিহানের জবাবের আশা না করেই ছুটে গেল। জিদান বলে উঠল, মনে হচ্ছে ভাইয়ার জন্য কামিলির দরদ দুধের মতো উতলে উতলে পড়ে মাইরি। রুশমিনী রাহাকে রাগ দেখিয়ে বলল, ভাইয়ার জিনিসগুলি এনে দিলি না কেন? কেন এনে দিব? আমার কি ঠেকা পড়েছে তোকে? ভাইয়া এমনি এমনি গাদা বলে না। জিদান বলে উঠল, সাথে বলদও বলে। রাহা নাক মুখে ফুলিয়ে অভিমানী গলায় বলে, ভাইয়া তুমিও? না ভাই, আমি তো শুধু বলছিলাম ভাইয়াকে আমরা মেরে দিব। সত্যি তো? তোর কি মনে হয় বনু কেউ যে সে পড়ে বাঘের গুহায় ঢোকে শয়তানের পাছায় আঙুল দেওয়া যায়? কিন্তু বিহান আরবিদ খানের সাথে উফ। ততক্ষণে কামিলি সব জিনিস এসে বিহানকে দিলে সে সুন্দর করে হাসি দেয়। তা দেখে শরীর জ্বলে রাহার। খচ্চরটা শুধু তাকেই বকাবকি করে। জারেল
বিহান কতগুলি ডুব দিয়ে এসে সিঁড়ির উপর বসে গায়ে সাবান মাখতে লাগলো। তা দেখে রাহা মুচকি মুচকি হেসে গান ধরলো, ঘষা মাজা যতই করো আসলে তুমি কাল্লা, কোনো লাভ হবে না গোসা সাবান সোডা ডল্লা।